বস্তির গলি দিয়ে হেঁটে যাচ্ছে এক ছেলে, হাতে রং বেরঙের জিনিস দেখে মনে হচ্ছে মানুষের বাড়িতে রং দেয়। হঠাৎ একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে কাকে যেন ডাকতে লাগলো নাম ধরে। এই ইমরান, কি রে, আজকে যাবি না নাকি কাজে? দেরি হয়ে যাচ্ছে তো। তোকে সেই সকাল 6টায় ফোন দিয়ে বলে দিয়েছি যে আজকে অনেক বড় একটা বাড়িতে রং করবো। তুই এখনো ঘুমাচ্ছিস? রাতে কি করিস যে এখনো ঘুমাস? এই সব কথা শুনে ইমরান বিছানা থেকে উঠে বসলো আর রাজুকে উদ্দেশ্য করে বলল, সরি রাজু ভাই, আসলে কালকে একটু রাত করে ঘুমিয়েছিলাম, তাই উঠতে পারি নাই। আপনি 5 মিনিট দাঁড়ান, আমি মুখ ধুয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, 10টা প্রায় বেজে গেছে। বাড়ির মালিক হয়তো আবার ফোন দেওয়া শুরু করে দিবে একটু পর। রাজু এইসব কথা বলতেছে ইমরানকে। ওইদিকে ইমরান ফ্রেশ হয়ে বাইরে চলে আসে, দরজাটা লাগিয়ে দিয়ে রাজুর সাথে হাঁটতে লাগে অলিগলি দিয়ে। মেন রোডে এসে একটা অটোরিকশা নিয়ে চলে যায় সেই বাড়িতে। আজকে যে বাড়িতে রং দিবে, বাড়ির ভিতরে ঢুকতে যাবে এমন সময় ইমরান বলে উঠল, ভাই আপনি ভিতরে যান, আমি 1 কাপ চা আর একটা রুটি খেয়ে আসতেছি, 5 মিনিট লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আমি ভিতরে গিয়ে রংগুলো গুলে ফেলি। ঠিক আছে, যান তাহলে ভাই। রাজু চলে গেল বাড়ির ভিতরে। বাহিরে দোকান থেকে একটা রুটি আর একটা চা কিনে খেতে খেতে দোকানদারকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, এইখানে তো কোনো কিছু দেখা যাচ্ছে না আপনার। এই বেচাকেনা দিয়ে আপনার সংসার চলে নাকি? চলবে না কেন ভাই? প্রতিদিনই তো 5 থেকে 7 হাজার টাকা পান, চা, সিগারেট বিক্রি করেই পাই। দোকানদারের কথা শুনে মেঘ চমকে উঠল। তার হাতের রুটিটা চায়ের কাপে ডুবিয়ে মুখে দিয়ে আবারও বলতে লাগলো, ও আচ্ছা, তা এই বাড়িটা কার একটু বলবেন? এই বাড়িটা হচ্ছে। এটা বলতেই কোথায় থেকে একটা ছেলে এসে দোকানদারকে ধমক দিয়ে বলল, এই শালা, তোকে না কতবার মানা করেছি অপরিচিত কাউকে কিছু বলবি না। যদি বলিস তাহলে তোর দোকান এইখান থেকে উঠিয়ে ফেলবো। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আসলে ভাই উনি তো এই বাড়িটা রং করতে আইছে, বাড়ির মালিকের নাম জিজ্ঞেস করছিল, তাই আর কি বলতে চাইছিলাম। যা বলার বলে দিয়েছে তো। আর তুই এইখানে দাঁড়িয়ে এখনো চা খাচ্ছিস? যা তাড়াতাড়ি গিয়ে কাজ কর, খ্যাত কোথাকার। ঠিক আছে ভাই, যাচ্ছে এক্ষুনি। এই বলে ইমরান চা খেয়ে চলে গেল রাজুর কাছে। ইমরানকে দেখে রাজু বলল, যা, 2 তলায় গিয়ে দেখ, এই বাড়ির মালিক আছে, বলেছে তোকে যাওয়ার জন্য। আর তাড়াতাড়ি আসিস, আবার রং করতে হবে। ঠিক আছে রাজু, ভাগ। এ বলে ইমরান চলে গেল 2য় তলায়। কোনো রুমে ঢুকবে এটা তো আর বলে দেয় নাই। এই সব ভাবতে ভাবতে যে একটা রুমের দরজা খুলে দেখতে লাগলো সবাই মাদক প্যাকেট করতেছে। ইমরানকে দেখে একটা ছেলে বলল, কি রে, কে তুই আর এইখানে কি করিস? সরি ভাই, ভুল করে চলে এসেছি এইখানে, আমি এখনই চলে যাচ্ছি। কে তুই আর তোর পরিচয় বল। ভাই আমি এই বাড়িটা রং করতে এসেছি, এই বাড়ির মালিক আমাকে ডাকছিল, এখন ওনার রুমটা আমি খুঁজে পাচ্ছি না। ও, এইবারের মতো ছেড়ে দিলাম তোকে। যা, সামনের 301 নম্বর রুমে, যেটা ওই রুমে ওই বাড়ির লোক থাকে। ধন্যবাদ ভাই বলার জন্য। এই বলে মেঘ ঘর থেকে বেরিয়ে বাড়ির মালিকের কাছে চলে যায়। দরজার কড়া নাড়তেই বাড়ির মালিক বলে, ভেতরে আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। জি স্যার, বলেন কি করতে হবে আমাকে? তা এই পুরো বাড়িটা রং করতে কতক্ষণ সময় লাগবে আনুমানিক বলো তো? বাড়িটা তো 10 তলা, কম করে হলেও তো 10 থেকে 15 দিন লাগবে পুরোটা রং করতে, কারণ 2জন মানুষ রং করব, বুঝতেই তো পারছেন। ঠিক আছে, করো তাহলে। আর তোমাদের যদি লোকের প্রয়োজন হয় তাহলে তোমরা লোক নিয়ে আসতে পারো, টাকা নিয়ে কোনো চিন্তা করো না। না স্যার, আমাদের আর লোক লাগবে না, আমরা 2জনই পারবো। ঠিক আছে, যাও তাহলে, এখন গিয়ে কাজ করো। আর তোমরা চাইলে আমার এই বাসায় থেকেই কাজ করতে পারবে, যদি তোমাদের কোনো সমস্যা না হয়। না স্যার, এইখানে থেকে কাজ করতে হবে না, বাড়িতে চলে যাব, কাল থেকে সকাল সকাল চলে আসবো। আচ্ছা যাও। ইমরান চলে গেল রাজুর কাছে। দুজন মিলে রং দিতেছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুজন খাবার খেয়ে আবারও রং করতে লাগলো। রং করতে করতে রাত 7টা বেজে গেছে। এটা দেখে ইমরান বলল, ভাই 7টা তো বাজে, আর কত কাজ করব, চলেন এখন বাড়িতে চলে যাই, আবার কাল এসে রং করব। এটুকু করতে আসতেছি, যা তুই ফ্রেশ হইনি, গিয়ে, আমার কাজ প্রায় শেষ। ঠিক আছে ভাই। ইমরান চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কি আছে। হঠাৎ চোখে পড়লো একটা রুমে কয়েকজন মেয়েকে বেঁধে রেখেছে। দরজার সামনে যেতেই ঘর থেকে ছেলে কণ্ঠে কাকে জানি কি বলতে লাগলো। ভাই 15 জন মেয়ে রেডি করেছি,
আর 5 জন মেয়ে আজকে রাতের মধ্যে রেডি করে ফেলবো। কালকে রাত 10টায় কোথায় নিয়ে আসবো তাদের। ওই পাশ থেকে কি বলতেছে কোনো কিছু বোঝা যাচ্ছে না, শুধু ছেলেটার কথা বোঝা যাচ্ছে। কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। যেই বাহিরে বের হতে যাবে এমন সময় ইমরানকে দেখে ছেলেটা বলে উঠল, কে রে তুই? আর এইখানে আসার সাহস হলো কি করে? যা এখান থেকে, এখনই চলে যা। আর কিছু দেখিস নাই তো? কি দেখবো ভাই, আর আমি তো রং মিস্ত্রি। আমি এই বাড়িটার রং করতে এসেছি। এখন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি কোনটা আগে রং করা যেতে পারে, তাই আর কি এখানে এসেছিলাম। ও আচ্ছা, যা তাহলে এখন এইখান থেকে। ইমরান চলে গেল নিচে। রাজুর সাথে কথা বলে সবকিছু গুছিয়ে রেখে দুজন বাড়ির দিকে রওনা দিল। ইমরান রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা রাজু ভাই, এই বাড়িটা রং করার জন্য কত টাকা দিয়েছেন আপনাকে? তুই জানিস না কত টাকা দিতে পারে, কিন্তু উনি অনেক বড় লোক। তুই আমাদের অনেক বেশি করে টাকা দিয়েছে। এই নে, এখানে 1 লক্ষ টাকা আছে। তুই এত একা মানুষ, তুই অল্প কিছু টাকাই দেখ। আমি না হয় একটু বেশিই নিই, কারণ তুই জানিসই। ঠিক আছে, নিয়ে যাও। দুজন কথা বলতে বলতে গলির ভিতরে দিয়ে ঢুকতে লাগলো। কিছুক্ষণ দুজন একসাথে হাঁটার পর দুজন আলাদা হয়ে গেল। ইমরান তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফোনটা বের করে কাকে যেন ফোন দিয়ে বলতে লাগলো, হাসান, আজকে রাতে মিশন আছে। নয়ন প্লাজা নামের নতুন একটা বিল্ডিং তৈরি হয়েছে, ওইখানে তোরা সবাইকে নিয়ে চলে আসিস ওইখানে। আর জোকারের মাছগুলো আনতে ভুলিস না কিন্তু। ঠিক আছে ভাই, তবে কয়টায় যাব ওইখানে? যদি একটু বলে দিতেন। রাত 12টায় যেতে হবে ওইখানে। আর ড্রোন নিয়ে আসবি 5টা। আমি যেন গিয়ে দেখি তোরা সবাই সবার জায়গা সিলেক্ট করে বসে আছিস, আমার যাতে কিছু না বলতে হয়। ঠিক আছে ভাই, আপনার কিছু বলতে হবে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। এই বলে ফোনটা কেটে দিল ইমরান। রাত প্রায় ঘড়িতে 11টা বাজে। ইমরান রেডি হয়ে চলে গেল নয়ন প্লাজার কিছুটা কাছে, যেখানে হাসানরা থাকবে। গিয়ে দেখে হাসরা চলে এসেছে। ওদের সাথে কথা বলে ইমরান তার পোশাক পরে নিল। পোশাক পরা শেষ করে বলতে লাগলো, হাসান, চারিপাশে দেখ বিল্ডিং আছে। স্নাইপারগুলো নিয়ে সবার সবকটা বিল্ডিংয়ে চলে যাও। নিচে থেকে বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে ভাই। সবাই সব কটা বিল্ডিংয়ে চলে গেল। ঘড়িতে ঠিক 1টা বাজে। ইমরান জোকারের মাস্কটা পরে যেই বাড়ির ভিতরে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে কে যেন বলে ওঠে, এই কে রে তুই? আর কোথায় যাচ্ছিস? ইমরান পেছনে ফিরেই সাজুর মাথা বরাবর গুলি করে দিল। সাজু ওইখানেই শেষ। আস্তে আস্তে উপরে উঠতেছে আর দেখতেছে কেউ আছে কিনা। 5 তলায় 505 নাম্বার রুমের সামনে যেতেই ঘর থেকে একটা ছেলে বলে উঠল, কি রে, সাজুর এতক্ষণ লাগে সিগারেট আনতে? সে কখন থেকে বের হয়েছে, এখন আসার কোনো খবর নেই। আরে আসবে আসবে, চিন্তা করিস না। আর ফোন দে ওকে, তাহলেই তো হয়। দেখ কোথায় আছে। রাত তো অনেক হয়েছে, দোকান কি আর খোলা থাকবে? ওইখানে হয়তো গেছে অন্য কোথাও থেকে আনতে। তাই হবে। চল আমরা নিচ থেকে ঘুরে আসছি একবার। এখন তো আর এইখানে কেউ আসবে না। আর কেই জানে ও না এইখানে যে মেয়ে আছে। চল তাহলে। দুজনেই বেরিয়ে পড়ল নিচে যাওয়ার উদ্দেশ্যে। ইমরান ওদের দেখে লুকিয়ে পড়ে। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর ইমরান রুমে ঢুকে সকল মেয়েদের হাত পায়ের বাঁধন খুলে দেয়। মেয়েগুলো এখনো অজ্ঞান অবস্থায় আছে। হঠাৎ বাইরে থেকে কি যেন পড়ার আওয়াজ পেল মেঘ। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখে 10টা ছেলের লাশ নিচে পড়ে আছে। ইমরান সবগুলো মেয়েকে নিয়ে চলে গেল তাদের গাড়ির সামনে। এক এক করে মেয়েগুলোকে গাড়ির ভেতরে রেখে দিল। রাত প্রায় 2টা। ইমরানের প্রতিটা রুমে গিয়ে খুঁজতে লাগলো আরও কেউ আছে কিনা। খুঁজে কাউকে পেল না, তাই নিচে চলে আসলো আর রাফিনকে বলতে লাগলো, এই রাফিন, সবগুলো লাশ এখানে ভালো করে ঝুলিয়ে রেখে দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি ওদের নিয়ে চলে যান। আর আমি সকল কিছু লাগিয়ে দিয়ে এরপর যাব এইখান থেকে। ঠিক আছে, আয় তাহলে তোরা, আমি গেলাম। আর 2 জন এই মেয়েগুলোকে আমার হাসপাতালে নিয়ে যাও, ওইখানে ট্রিটমেন্ট করাও। ওরা সুস্থ হলে এরপর ওদের বাড়িতে দিয়ে আসবে। ঠিক আছে ভাই, চলেন এখন আমরা চলে যাই, ওরাই বাকি কাজ করে নেবে। ইমরান, হাসান আরও কয়েকজন চলে গেল হাসপাতালে।
সকল মেয়েদের ভর্তি করে দিয়ে ইমরান চলে গেল বস্তিতে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসে ইমরানের। ঘুম ভাঙলো সকালে রাজুর ডাকে। উঠে ফ্রেশে বসে খাবার খেয়ে বসতেই রাজু বলতে লাগলো, কে রে ইমরান, আজকে এখানে কাজ করবি কি করে? শুনেছি এখানে নাকি 15টার মতো লাশ ঝুলানো আছে। কে বা কারা যেন মেরে রেখে চলে গেছে। চলো না গিয়ে দেখি, পুলিশ তো নিশ্চয়ই থাকবে, ওদের সাথে কথা বলে দেখি। যদি দেয় তাহলে তো দিলই, আর না দিলে তো কোনো কিছু করার নেই, তাই না? চল তাহলে। ইমরান আর রাজু দুজন চলে গেল নয়ন প্লাজার সামনে। গিয়ে দেখে গাড়ির পাশে পুলিশে ভরা। আজকে চায়ের দোকানটাও দেখতেছিস না। আমরা যেতেই পাশ থেকে একটা সাংবাদিক এসে বলতে লাগলো, এই যে আপনাদের দুজনকে বলছি, আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে আপনারা দুইজন কাল রাত্রে এখানে রাত 8টা পর্যন্ত রঙের কাজ করেছেন। আপনারা কি কিছু দেখেছেন যে কোনোখানে কোনো খুন হতে? না, আমরা তো 8টা 15-এর ভিতরে বাড়িতে চলে গেছি। আমরা কিভাবে জানবো যে এইখানে খুন হয়েছে? আমরা এই ঘর থেকে একটা আংটি পেয়েছি। আমরা সন্দেহ করছি যে এই আংটিটি লোকটার, যে ছেলেগুলোকে মেরেছে। ও আচ্ছা, তো পুলিশদেরকে বলেন যে খুঁজে বের করতে, তাহলেই তো হয়। আরো কিছুক্ষণ কথা বলে সাংবাদিকরা চলে গেল। আজকে আর ইমরান আর রাজুর কোনো কাজ হলো না। দুজন চলে গেল তাদের বাসায়। মেয়েটার আংটির কথা মনে পড়তে ইমরান তার হাতের দিকে তাকিয়ে দেখে যে তার হাতে আংটি নেই। ইমরান তার ফোনটা বের করে ফোন দিল হাসানকে। হ্যালো হাসান। জি ভাই বলেন, আজকেও কি মিশন আছে নাকি? না, আজকে মিশন নেই, তবে তুই এখনই থানায় যাবি। গিয়ে আমার হাতে যে আংটিটা ছিল ওই আংটিটা নিয়ে আসবি। ওই আংটিটা যদি না পাই তাহলে ওরা আমাদের খোঁজ খুব সহজেই জেনে যাবে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি যাচ্ছি থানায়। আপনার আংটি আজকে রাতেই পেয়ে যাবেন। আর আপনি এক হাসপাতাল থেকে ঘুরে আসেন, দেখেন ওরা কি করতেছে। ঠিক আছে, আমি যাচ্ছি হাসপাতালে। তোকে যে কাজটা দিয়েছি ওই কাজটা কর গিয়ে। এই বলে ফোনটা কেটে ইমরান বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে যেতে যেতে প্রায় 30 মিনিট লেগে গেল। ভিতরে ঢুকতেই দেখতে পেল পুলিশরা রিসেপশনে দাঁড়িয়ে আছে। ইমরানকে দেখে বলল, এই তুমি রং মিস্ত্রি না, যে নয়ন প্লাজায় রং দিতে গিয়েছিলে? জি স্যার, আমি ওই সেই ছেলে। এইখানে এসেছি কিছু ওষুধ নিতে। এইখানে ফ্রিতে ওষুধ দেয় তাই। ও আচ্ছা, যাও তাহলে। ইমরান চলে গেল 3 তলায় ম্যানেজারের কেবিনে। গিয়ে দেখে ম্যানেজার একটা নার্সের সাথে অর্ধ নগ্ন অবস্থায় শুয়ে আছে। ইমরানকে দেখে ম্যানেজার তড়িঘড়ি করে উঠতে লাগলো আর বলল, স্যার আপনি এখানে? আমি এইখানে কেন? আমাকে দেখে ভয় পারেন না? আর আপনি না বিবাহিত, তাহলে নার্সের সাথে এসব কি চলতেছে? আসলে আমি আর কিছু শুনতে চাই না। তা নার্স, আপনি কি ওনাকে পছন্দ করেন নাকি এমনি এরকম করেছেন? স্যার, আমি ওনাকে পছন্দ করি, কিন্তু ওনার কাছে আমার কয়েকটা পিক আছে, ওইগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করিয়ে আমার সাথে এমন করেছে। তা কতদিন ধরে করতেছে? এই তো স্যার 1 মাস ধরে করতেছে। এখন আমার কি হবে স্যার? আমাকে তো কেউ বিয়ে করবে না যদি জানতে পারে এসব কথা। ম্যানেজার, এখন কাজে ডাকেন, আপনার সাথে বিয়ে হবে ওর। না স্যার, আমি বিয়ে করতে পারবো না। আমার স্ত্রী আছে, আমার 2টা বাচ্চা আছে। আগে ভাবেন নাই কেন ওদের কথা? গত 1 মাস ধরে যে এই রকম করতেছেন, এর সাথে এখন ও তো প্রেগনেন্ট। স্যার আমি ওকে 10 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। ওনাকে বলেন বাচ্চাটা নষ্ট করে ফেলতে আর এই হাসপাতাল থেকে চলে যেতে। দরকার পড়লে আপনাকে চাকরি থেকে বের করে দিব যদি এখন বিয়ে না করেন আর যদি ওর খেয়াল না রাখেন। কিন্তু স্যার একটিবার আমার পরিবারের কথা ভাবেন। আমি কোনো কিছু ভাবতে পারবো না। 2 মিনিট এর সময় দিলাম, তাড়াতাড়ি ফোন দেন, না হলে চাকরি থেকে বের করে দিব আপনাকে। এই বলে ইমরান সোফা থেকে বসে পড়ল। প্রায় 30 মিনিট পর কাজে আসলো। ম্যানেজার আর নার্সের বিয়েটা হয়ে গেল। এই নাও আমার নাম্বার, যদি তোমার উপর কোনো অত্যাচার করে তাহলে আমাকে ফোন দিবে, আর কাল থেকে প্রতিদিন আসবে হাসপাতালে। ঠিক আছে স্যার। ইমরান নিচে চলে আসলো। এসে দেখে পুলিশ চলে গেছে। রিসিভে গিয়ে কথা বলে চলে গেল ইমরান। রাত প্রায় 10টা। এমন সময় ইমরানের ফোনে একটা ফোন আসে। নাম্বারটা অচেনা। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, মিস্টার জোকার কিং, আপনার আংটি তো আমার কাছে। পুলিশের কাছে আপনার লোক পাঠালে কি হবে? ওরা তো আর দিতে পারবে না।
তবে আপনি একটা ভালো কাজ করেছেন, এর জন্য আপনার আংটিটি ফিরিয়ে দিলাম, পরবর্তীতে যাতে এমন না হয়। তা ঠিক আছে, তবে আপনি কে আর আমার এই নাম্বার কোথায় থেকে পাইছেন? এটা না হয় আস্তে আস্তে জানতে পারবেন। এখন রাখি, তাহলে আবার কথা হবে অন্য কোনো দিন। এই বলে ফোনটা রেখে দিল। ফোন রাখতে হাসানের ফোন আসলো। কলটা রিসিভ করতে ওপাশ থেকে হাসান বলতে লাগলো, ভাই, হ্যাকার জগতের লেডি হ্যাকার, ও তো আপনার পরিচয় জেনে গেছে। আপনাকে ফোন করেছিল নাকি? ফোন দিয়েছিল, কথা হয়েছে। আর ওর কাছ থেকে কি আংটি এনেছিস নাকি? না ভাই, ওর লোকদের দিয়ে আংটিটা পাঠিয়ে দিবে রাতে আমাকে ফোন দিয়েছিল। ও আচ্ছা। আর কালকে রাতে 2টা মিশন আছে, আমাদের কয়েকজন লোকদের ফোন দিয়ে বল যে এইখানে চলে আসতে। আচ্ছা ভাই, আর 5 জন মেয়ের জ্ঞান ফিরেছিল, ওদের বাড়িতে পৌঁছে দিয়েছি। ভালো করেছিস। আচ্ছা রাখি এখন। এই বলে ইমরান ফোনটা কেটে দিল। ফোন কাটা শেষে হতেই তার বক্স থেকে ল্যাপটপটা বের করে হ্যাকার জগতে প্রবেশ করতেই সবার সার্ভার দুর্বল হয়ে গেল। ইমরান হচ্ছে একজন নামকরা হ্যাকার, মানুষের বিপদের পাশে থাকে। হ্যাকার জগতের সবাই তাকে ডেভিল বলে চিনে, আর মাফিয়া জগতের সবাই তাকে জোকার কিং বলে চিনে। কিছুক্ষণ কাজ করার পর হ্যাকার জগতের লেডি হ্যাকারের একটা ইমেল আসলো ইমরানের ল্যাপটপে। ভালো করে তাকিয়ে দেখে একটা মেয়ের ছবি, একটা ভিডিওটা চালু করতেই মেয়েটা বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার কিডনি নেবেন না প্লিজ, আমাকে মারবেন না প্লিজ। 15 সেকেন্ডের একটা ভিডিও ছিল। ভিডিওটা দেখার পর দেখতে পেল আর একটা ইমেল। ওই ইমেলে লেখা ছিল এমন, মিস্টার ডেভিল কিং ওরফে জোকার কিং, আশা করি ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। কিডনি পাচারকারীরা লোকেশনে আছে। কালকে রাতে ওরা আরও 25টা ছেলে মেয়ের কিডনি বিক্রি করে দিবে। ওদের বাঁচানোর দায়িত্ব কিন্তু তোমার। দেখো, তুমি কে আমি তোমাকে চিনি না, তবে হেল্প করার জন্য ধন্যবাদ। কালকে কয়টায় ওরা ওদের কিডনি নিবে আমাকে একটু সঠিক টাইমটা জানিয়েন। ঠিক আছে, এখন তাহলে বাই। ইমরান কিছুক্ষণ কাজ করে আবার হ্যাকার জগৎ থেকে বেরিয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো হাসানের ফোন কলের শব্দে। ভাই, আপনি কোথায় আছেন এখন? এই তো বাসায় আছি। কেন, কি হয়েছে? আর এত সকালে তো ফোন দিস না তুই, হঠাৎ আজকে ফোন দিয়েছিলি কেন? ভাই, আপনাকে এখনই ডেরায় আসতে হবে, কিছু কাজ আছে। আর সৌদি আরবের মাফিয়া কিং আপনার সাথে একটা ডিল করতে চায়, আপনি আসেন। আচ্ছা আসতেছি আমি কিছুক্ষণ পর, এখন রাখি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ড্রার উদ্দেশ্যে রওনা দিল ইমরান। প্রায় 20 মিনিট পর ড্রার সামনে চলে আসলো। এসে দেখে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রার ভিতরে ঢুকতে হাসান বলল, ভাই, ওরাই এসেছে আপনার সাথে বাণিজ্য করতে। ওদের শহরে খেজুরগুলো আমাদের দেশে বিক্রি করবে ওরা। এখন আপনি কি বলেন? আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তবে 80% টাকা আমাদের দিতে হবে, আর 20% টাকা আপনারা রাখতে পারবেন। তবে খেজুরের দাম 90 টাকা কেজি দরে বিক্রি করতে হবে। যদি পারেন তাহলে বিক্রি করবেন, এছাড়া আর বিক্রি করতে দিব না। কিন্তু আমাদের তো লস হবে এইখানে আনা আবার বিক্রি করা। যদি 50% আর 50% আমি রাখি তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, আপনার কথাই মানলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার দেশ থেকে যদি একটাও মেয়ে পাচারের চেষ্টা করেন তাহলে আপনার খবর আছে। এই দুনিয়াতে তো বাঁচবেন না, পরের জন্মে গিয়েও মারবো আপনাকে, মনে রাখবেন। ঠিক আছে ভাই, তাহলে আমি কাল থেকেই আমার দেশের খেজুর নিয়ে আসি এই দেশে। ঠিক আছে যান, আর সর্বোচ্চ মোট 10 জন আসতে পারবেন, এর বেশি না। আমি 10টা কার্ড দিব, ওই কার্ড দেখিয়ে এরপরে ভিতরে আসতে হবে। কিন্তু ভাই, সব মাল আনতে পারবে না তো 10 জনে, আরও লোক লাগবে। আমার লোক আছে, দরকার পড়লে আমার লোক যাবে ওইখানে, তবুও 10 জনের বেশি এইখানে আসতে পারবে না। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। দুপুরের লাঞ্চ করে সবাই চলে গেল। ইমরান বসে আছে তার কেবিনে। এমন সময় হাসান আসলো তার আর বলল, ভাই, আমার তো সন্দেহ হচ্ছে ওরা মেয়ে পাচারের সাথে যুক্ত আছে। তা না হলে হঠাৎ করে আমাদের দেশের খেজুর বিক্রি করতে আসবে কেন? ওই দেশ থেকে তো আমাদের দেশের লোকেরা ট্রলার ভরে খেজুর নিয়ে আসে।
কয়েকদিন দেখি আর সবাই অ্যালার্ট থাকবে, দেখবে ওরা কি কাজ করে। আর হাসান সৌরভকে লাগিয়ে দে ওদের পিছনে, যাতে সকল খাবার আমাদের দিতে পারে। আপনি বলার আগেই লাগিয়ে দিয়েছি সৌরভকে। সৌরভ মনে হয় কাজ শুরু করে দিয়েছে। আর আমাদের কালকে এইখানে একটা মিশন আছে, চট্টগ্রামে একটা মিশন আছে। আপনি কি চট্টগ্রাম যাবেন এই মিশন শেষ করে? যেতেই তো হবে। আর সব কিছু রেডি করে রাখ। আর আমার গাড়িটা বের করতে একটু বাহিরে বের হব। কোনটা বের করব, BMW নাকি এক্স করলা নতুন ভার্সনটা? এক্স করলা, ওইটা বের কর। আমি চাই না এখনই সবাই আমার আসল পরিচয় পেয়ে যাক। আস্তে আস্তে কাজ করব, আস্তে আস্তে সবাই আমার পরিচয় জানতে পারবে। ঠিক আছে ভাই। গাড়িটা নিয়ে ইমরান আর হাসান বাইরে বেরিয়ে পড়ল। সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে আবারও ডেরায় চলে আসলো দুজনেই। রাতে রেডি হয়ে মিশনের জন্য সবাইকে নিচে চলে গেল সেই চেনা জায়গা নদীর পাড়ে। এসে দেখে মেয়েগুলোকে প্যাকেট করে জাহাজে নিয়ে যাচ্ছে। ইমরান তার স্নাইপারটা দিয়ে গুলি করতেই তার সামনে যাচ্ছে। বাকিরা যারা পালিয়ে যাচ্ছিল তাদের ধরে নিয়ে এসেছে। প্রায় 2 ঘন্টার মিশন শেষ করে গাড়ির উপরে বসে আছে ইমরান। মাটিতে মাথা নিচু করে বসে আছে আফ্রিকার মাফিয়া গ্যাং। কি রে, আগের কথা ভুলে গেছিস নাকি? ভাবছিস আমি এই মাফিয়া জগৎ থেকে বেরিয়ে গেছি, তাই না? আমি বের হই নাই রে তোদের মারার জন্য। আমি এখনো এই মাফিয়া জগতে আছি। যেই দিন দেশ থেকে শত্রু মুক্ত হবে ওই দিন এই মাফিয়া জগৎ থেকে বের হব। কিন্তু ভাই, আমি এই কাজে একটুও জড়িত নেই। আমি জানতাম না যে এইগুলোতে মেয়ে আছে। আমাকে শরীফ চৌধুরী পাঠিয়েছে। আমি তো এই সব কাজ ছেড়ে দিয়েছিলাম। শরীফ চৌধুরীকে ফোন দিয়ে বল সে নিজে আইসা মেয়েগুলোকে নিয়ে যাইতে কালকে রাতে। ঠিক আছে ভাই, আমি বলতেছি। তবে আমার একটা কথা রাখবেন প্লিজ ভাই। কি কথা বল, যদি রাখার মতো হয় তাহলে রাখবো, আর না হলে উপরে পাঠিয়ে দিব। ভাই, আমাকে মেরে ফেলবেন না। আমার স্ত্রী 7 মাসে প্রেগনেন্ট। আমি ছাড়া ওর কেউ নেই। আমার জন্য হয়তো অপেক্ষা করতেছে। তোকে কি করে বিশ্বাস করি বল? তুই তো আগের বারও এইরকম একটা বাহানা ধরে পার পেয়ে গেছিস, এইবার পার পাবি না। আপনি একটু দাঁড়ান, আমি ফোন দিতেছি, পরে আপনি জিজ্ঞেস করিয়েন। জিজ্ঞেস করতে হবে না, যা মাফ করে দিলাম। তবে আমি যেন তোকে কোনো দিনও এখানে না দেখি। ঠিক আছে ভাই, তবে আমি এইখানে একবারে সেটেল হয়ে থাকতে চাই। যদি আপনি একটু ব্যবস্থা করে দিতেন। ঠিক আছে, তোর স্ত্রীকে নিয়ে কালকে বিকালে আমার ডেরায় চলে যাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। ইমরান আফ্রিকার মাফিয়ার সাথে কথা বলতেছে। এমন সময় কোথা থেকে যেন একজন সাংবাদিক এসে ভিডিও করতেছে আর মেঘের সামনে এসে বলতেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ওপর বসে আছে জোকার কিং। কিছুদিন আগে নয়ন প্লাজায় যে মৃত্যু হয়েছিল ওই মৃত্যুর কারণ হচ্ছে এই লোকটাই। ইমরান রাগে মেয়েটার গালে ঠাস করে চড় মারতেই তার হাতে মাইকটা নিচে পড়ে গেল। ক্যামেরাম্যান ইমরানের দিকে ক্যামেরা তাক করে রাখছে। নীলা মেয়েটা আবারও তার হাতে মাইক নিয়ে বলতে লাগলো, আপনারা তো দেখছেন এই মাফিয়া আমাকে মেরেছে, আপনারাই ওর বিচার করবেন। এই হাসান, এই মেয়েটাকে এইখান থেকে নিয়ে যা তো, ওর মুখটা দেখতে ইচ্ছা করছে না। আর তুমি এইখানে মিশন হচ্ছে, এইটার খোঁজ পেলে কি করে? আমার কাছে সকল খবর আছে। আমি চাইলে এখন পুলিশ ডেকে আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু দিলাম না। আপনি ভালো কাজ করতেছেন তাই। এই যে ভিডিওটা করেছেন, এই ভিডিও নিয়ে গিয়ে কি করবেন শুনি? মানুষকে দেখিয়ে আতঙ্কে ফেলে দিবেন, তাই তো? এটা ছাড়া আর কিছু না। আপনাদের মতো কিছু থার্ড ক্লাসের লোক আছে যারা এইসব কাজ করে। যাই হোক, বেশি বলে ফেলেছি, এখন যাই আমি। আর যাতে কখনোই না দেখি আপনাকে আমার সামনে। অবশ্যই দেখবেন। আমি যতদিন এই সাংবাদিকের কাজ করব ততদিন আপনার পিছনে লেগেই থাকবো, দেখে নিন। ঠিক আছে। হাসান, পুলিশকে ফোন দিয়ে বলে দে যে বাকি লোকদের নিয়ে যাইতে। আর তুমি চলে যাও, কালকে তোমার স্ত্রীকে নিয়ে এইখানে চলে আসবে। এই বলে ইমরান গাড়িতে উঠে পড়ল। হাসান ড্রাইভ করতেছে। এখন তাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম। প্রায় 4 ঘন্টা পর চট্টগ্রাম সিটিতে পৌঁছাতেই দেখতে পেল রাস্তাঘাটে ড্রাগসের ব্যবস্থা করতেছে। ইমরানের গাড়ি দেখে যে সবার পাড়াতে যাবে এমন সময় ইমরান তার কোমর থেকে 2টা পিস্তল বের করে ওদের গুলি করতে লাগলো। কয়েকটা শরীরে গুলি করতেই ওইখানে পড়ে গেল আর বাকিরা পালিয়ে গেল। ইমরান গাড়ি থেকে নেমে যে ড্রাগস
দিচ্ছিল তার কাছে গিয়ে বলল, কিরে, তোকে এই কাজ করার জন্য কত টাকা দেওয়া হয়? আর তুই তো জানিস যেইখানে জোকার কিংয়ের আস্তানা আছে ওইখানে কোনো অন্যায় কাজ চলবে না। তাহলে তোরা কেন আবার এই কাজ শুরু করলি? ভাই আমাকে কেউ কাজ দেয় না, কাজ না করলে কি করে আমার পেট চলবে বলেন? তুই আমার সাথে যোগাযোগ করতে পারতি, তাই না? ভাই আপনার লোকদের কাছে গিয়েছিলাম কিন্তু ওদের পাই নাই, হয়তো ওরা মিশনে গেছে, তাই পেট চালানোর জন্য এই কাজ আবার শুরু করেছে। প্লিজ আমাকে মারেন না। মারবো না, ঠিক আছে। আজ থেকে তুই আমার দলের হয়ে কাজ করবি, প্রতিদিন খাবার পাবি, মাস শেষে স্যালারি দেওয়া হবে তোদের। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবে। বলেন কি করতে হবে এখন? চল, আমার সাথে আজকে একটা মিশন আছে, মিশনটা কমপ্লিট করে আসি, এরপর তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিবনে। ঠিক আছে ভাই। রায়হানকে নিয়ে চলে গেল মিশনে। গিয়ে দেখে ইমরানের পুরো টিমকে বেঁধে রেখেছে ভারতের মাফিয়া কিংরা। ইমরান তাদের সামনে যেতে ইমরানের লোক বলল, ভাই আপনি এইখান থেকে চলে যান, তা না হলে ওরা আপনাকে মেরে ফেলবে। চুপ করে থাক। এই বলে পিস্তলে সাইলেন্সার লাগিয়ে রশিতে গুলি করতেই সকলের রশি খুলে ফেলল। নদীর পাশে যেতেই দেখতে পেল তাদের কাজ শেষ করে মাত্র লঞ্চে উঠতেছে। হঠাৎ করে সবাই গুলি করাতে সবাই লুকিয়ে পড়ল। এই তোরা এই দিকটা দেখিস, আমি ওই দিকে যাইতেছি। এই বলে ইমরান চলে গেল অন্যদিকে। হাসান তার স্নাইপারটা বের করে গুলি করতে লাগলো। দেখতে দেখতে ভারতের মাফিয়া কিংয়ের সকল লোকদের মেরে ফেললো, শুধু বেঁচে আছে তাদের লিডার। কিরে হাসান, এটা রাব্বি না? একবার আমার কাছ থেকে মাপ চেয়ে চলে গেছিল। জি ভাই, এটা হচ্ছে রাপ্পি। আপনি না ওর গাল কেটে ফেলেছিলেন, এরপর সেলাই দিয়ে দিয়েছে ডাক্তার। এইটার দাগ এখনো আছে, দেখেন। তাই তো দেখতেছি। যা, আমার ফার্স্ট টেস্ট বক্সটা নিয়ে আয় তো। এই নেন আপনার বক্স। বক্স থেকে একটা কাটার বের করে রাব্বির 2 পায়ের আঙুল কেটে ফেললো সবগুলো। রাব্বি জোরে জোরে চিৎকার করতে লাগলো, ভাই আমাকে এইবারের মতো মাফ করে দেন না প্লিজ ভাই, আমি আপনার পায়ে পড়তেছি ভাই। আমি সবাইকে একবার ওই সুযোগ দেই, 2 বারের মতো সুযোগ দেই না। আজকে তোর এমন অবস্থা করব, তুই হাসপাতালে যেতে যেতে তোর শরীরের সারা রক্ত পড়ে যাবে শরীর থেকে। এই বলে ইমরান তার ছুরিটা দিয়ে রাব্বির 2 পায়ের রক কেটে ফেললো, 2 হাতের রক কেটে ফেললো। চিৎকার করে মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। ভাই আর কিছু করতে হবে না, চলেন। এখন বাঁচলে বাঁচবে, মরলে মরবে। গাছের সাথে বেঁধে রেখে দে, যাতে পুলিশ এসে নিয়ে যাইতে পারে, মরলেও। রাব্বিকে গাছের সাথে বেঁধে রেখে সবাই চলে গেল গাড়িতে। হাসান সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তা তোমরা ওদের হাতে বন্দি হয়েছিলে কি করে? ভাই ওরা ফাঁদ পেতে রেখেছিল, আমরা বুঝতে পারি নাই। সবাই যখন একসাথে সামনের দিকে যাচ্ছিলাম একটা বড় গর্তেই পড়ে যায়, পরে ওরা ধরে নিয়ে আমাদের বেঁধে রাখে। ও, এইবার বুঝতে পারছি। যাক, তোমাদের কোনো ক্ষতি হয় নাই তো? না ভাই, আমাদের কোনো ক্ষতি হয় নাই। হাসান, ডেরায় চল এখন, কালকে সকালে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। ঠিক আছে ভাই। সবাইকে নিয়ে ইমরান ড্রাইভ চলে গেল। ফ্রেশ হয়ে ওদের সাথে গল্প করতে কখন যে সকাল হয়ে গেছে খেয়ালই ছিল না তাদের। হাসান, যা সবাইকে বল খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাইতে, আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এই কয়েকদিন এইখানে আপাতত কোনো মিশন হবে না, তাই 10 জনকে বল যে তাদের বাড়ি থেকে ঘুরে আসার জন্য। যখন মিশন হবে ফোন দিয়ে বলে দিলেই যাতে ওরা চলে আসে। ঠিক আছে ভাই, তাই হবে। হাসান 10 জনকে পাঠিয়ে দিল তাদের সবার বাড়িতে। খাওয়া দাওয়া করে যেই গাড়িতে উঠেছে ইমরান, এমন সময় লেডি হ্যাকারের ফোন। হ্যালো মিস্টার ডেভিল কিং ওরফে জোকার কিং, আজকে আরেকটা মিশন আছে ঢাকাতে। রাত ঠিক 3টায় 200 কোটি টাকা ড্রাগস পাচার হবে। ওইখানে থাকবে বিখ্যাত বিজনেসম্যান আশা চৌধুরী আর জুবাইয়ের মাফিয়া কিং। ধন্যবাদ জানানোর জন্য। তবে আপনার সাথে কথা বলতেছি কিন্তু আপনাকে দেখি নাই কোনো দিন। তো চলেন কোনো এক সময় আড্ডা দিই একটা কফি শপে। ঠিক আছে, সামনের সোমবার বিকাল 5টায় নতুন একটা কফি শপ চালু হয়েছে, ওইখানে আমরা কিছুটা সময় আড্ডা দিব। তবে হ্যাঁ, আপনি একা আসবেন, অন্য কাউকে নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, তো আপনাকে চিনবো কেমন? আমাকে চিনতে হবে না, আমি আপনাকে চিনে নিব নে।
আমি ওইখানে আগেই থাকবো, আপনাকে মেসেজ করে বলে দিব। ঠিক আছে তাহলে রাখি, এখন ঢাকা যাচ্ছি। এই বলে ইমরান ফোনটা কেটে দিল। ফোন কেটে গাড়িতে চোখ বন্ধ করে শুয়ে আছে। হাসান এসে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো আর বলতে লাগলো, ভাই আপনি বিয়ে করবেন কবে? আমার বিয়ে করব আরো 10 বছর পর। ভাই এটা কিন্তু ঠিক না। আমরা আপনার বিয়ে খুব শীঘ্রই দিব, খুব শীঘ্রই একটা মেয়ের সাথে। যদি বলেন তাহলে আমরা মেয়ে দেখা শুরু করি। মেয়ে তো দেখতে পারবি বললেই, কিন্তু যদি জানতে পারে আমি এমন কাজ করি তাহলে কখনোই বিয়ে করবে না আমাকে। আর আমি বিয়ে করলে এমন একজনকে করব যে কিনা হ্যাকিং সম্পর্কে সব পারে। ঠিক আছে, এমন একজন আছে ভাই, আপনি বললে ওনার সাথে কথা বলবো। মেয়েটা দেখতে মাশাল্লাহ খুব সুন্দর, আপনার সাথে মানাইবে অনেক। আগে মেয়েটাকে দেখি আমি, এরপর না হয় বিয়ে করব না কি করব না ওইটা নিয়ে ভাববো নে। কেন ভাই, আমার পছন্দ কি আপনার পছন্দ না? আরে তেমন কিছু না, মেয়েটা কেমন কি করে কি না করে সব কিছু তো জানতে হবে তাই না? যদি মেয়েটা খারাপ হয় তাহলে কি ওর সাথে আমার বিয়ে করা উচিত হবে নাকি? আমি যখন বলেছি একবার ভালো, তাহলে ধরে নেন ভালোই। এখন আপনি ডিসিশন নেন যে কখন বিয়ে করবেন। আমি বিয়ে করলে আরো 5 বা 6 মাস পর বিয়ে করব। ঠিক আছে, আমি তাকে বলে রাখি। আর হ্যাঁ, মেয়েটা কিন্তু আপনার সাথে থাকবে প্রতিদিন। আপনি তার মুখ দেখতে পারবেন না বিয়ে করার আগ পর্যন্ত। ঠিক আছে থাকুক। এই বলে ইমরান আবার চোখ বন্ধ করে ফেলল। প্রায় 5 ঘন্টা পর ঢাকা আসলো সবাই। ইমরান গাড়ি থেকে নেমে তার বস্তির দিকে হাঁটা শুরু করলো। 10 মিনিটের মধ্যে অলি গলি ধরে চলে গেল তার ঘরে। ফ্রেশ হয়ে বসতে কে যেন ডাকতে লাগলো। কিরে ইমরান, এই 2 দিন কোথায় ছিলি? তোকে এত করে ফোন দিলাম, ফোন বন্ধ তোর। এই তো বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছিলাম। আর কি, তা কাজ কেমন চলে? আজকে করে আসলাম, একা একা করতে করতে শরীর ব্যথা হয়ে গেছে। তাই তুই কালকে যাবি নাকি কাজে, নাকি কয়েকদিন রেস্ট নিবি? না, কালকে যাব। আপনার যেতে হবে না, কালকে আমি একাই করতে পারবো। তা নয়ন প্লাজা ওই বাড়িটা কি রং করতে হবে নাকি আর রং করতে দিবে না? আমি তো আজকে করে আসলাম, কালকে তুই যাস, আমি 2 দিন রেস্ট করি। ঠিক আছে। ইমরানের সাথে কথা বলে রাজু চলে গেল। রাতে বসে বসে কাজ করতেছে ইমরান। এমন সময় অচেনা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতে ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি আপনার হবু স্ত্রী, হাসান ভাইয়া আপনার নাম্বার দিয়েছে। ও আচ্ছা, তো কিসের জন্য ফোন দিয়েছেন? আমার বরের সাথে কথা বলার জন্য ফোন দিয়েছি। বিরক্ত হচ্ছেন নাকি? না, বিরক্ত হব কেন, কাজ করতেছি। যদি 10টার সময় ফোন দিতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, 10টার সময় ফোন দিব, মনে থাকে যেন। এই বলে ফোনটা কেটে দিল। ইমরান বসে বসে কাজ করতেছে। চলুন দেখে আসি লেডি মাফিয়া কিং কি করতেছে। হাসান ভাইয়া, আপনার ভাই কি আমাকে পছন্দ করবে না নাকি? পছন্দ করবে না কেন? তুমি মাশাল্লাহ দেখতে খুব সুন্দর। তোমাকে পছন্দ না করে যাবে কোথায় বলো? কিন্তু তার কথা শুনে তো আমার মনে হচ্ছে সে বিরক্ত হয়েছে। ভাই একটু এমনি, বেশি কথা বলে না কারোর সাথে। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি জানি ভাইকে ঠিক করতে পারবেন আপনি। কেন, আপনার ভাইয়ের আবার কি হয়েছে যে ঠিক করতে শুধু আমিই পারবো? ভাই আগে একটা রিলেশন করত, একদিন মেয়েটা ভাইকে ধোকা দিয়ে চলে যায়। এরপর থেকেই ভাই বেশি কথা বলে না কারোর সাথে। ভাইয়ের রিলেশন 5 বছরের ছিল, কিন্তু মেয়েটা এমনি এমনি ব্রেকআপ করে নাই। মেয়েটা ওই দিন রাতেই মারা যায়। তার ক্যান্সার ছিল, ডাক্তার বলেছিল যে 16 ঘন্টা বাঁচবে। আমি সব জানতাম, কিন্তু ভাইকে এখনো কিছু বলি নাই। এর জন্যই বলছি যে ভাইকে ঠিক করতে শুধু তুমিই পারবে। ও, এই ব্যাপার, সমস্যা নেই। আপনার ভাই দেখবেন আগের মতো হয়ে গেছে কয়েকদিনে। তবে আপনার ভাইয়ের বাড়ি কোথায়, মানে এখন সে কোথায় থাকে, ওইটা যদি বলতেন খুব ভালো হতো। নীলপাড়া বস্তি আছে না, ওইখানে ভাই থাকে। ইমরান নাম বললেই রুম দেখিয়ে দিবে। তবে এখন যাওয়ার কোনো দরকার নেই, কয়েকদিন ভাইয়ের সাথে দেখা করা, কথা বলেন, এরপর না হয় যাইয়েন। ঠিক আছে, আমি এখন বাসায় চলে যাই। আর আজকে রাত 3টায় মিশন আছে, কিন্তু আপনার ভাই হয়তো ভুলে গেছে। রেডি হয়ে থাকবেন, আমি লোকেশন পাঠিয়ে দেবো নে, পরে চলে যাবেন। চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি আপনার বাসায়।
না যাইতে হবে না, আমি একাই যেতে পারবো, আপনারা রেস্ট করেন। ঠিক আছে তাহলে। নীলা চলে গেল। এইদিকে রাত প্রায় 9:59। ঠিক 10টা বাজতেই নীলার ফোন। ইমরান বিরক্ত মাখা মুখ নিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তো আপনার বউ, আমাকে আপনি করে ডাকতেছেন কেন? তো কি বলে ডাকবো? এখনো তো বিয়ে হয় নাই। যেই দিন বিয়ে হবে ওই দিন না হয় তুমি বলে ডাকবো। ঠিক আছে, কাল থেকে আমি আপনারই বাসায় থাকবো, আমার সাথে থাকার ব্যবস্থা করুন। আমি ওই থাকি বস্তিতে, তাও আবার ছোট একটা খাটে উপর। আপনাকে এই বস্তিতে রাখবো কি করে? রাতে আপনার বুকে ঘুমাতে দিলেই হবে, আর কিছু লাগবে না। আর ছোট্ট খাট তো কি হয়েছে, বিয়ের পর তো আমি আপনার বুকের উপরেই ঘুমাবো। কই থেকে আইছে আমার বুকের উপরে ঘুমাবে? কিছু বলছেন নাকি? না, কিছু বলি নাই। তা এখন রাখি, অনেকক্ষণ কথা বলা হলো, এখন ঘুমাবো। ঠিক 2:30 পর্যন্ত আমার সাথে কথা বলবেন, 3টায় আপনার মিশন আছে আমি জানি। বলেন, এখন ফোন রেখে দিবেন? তাহলে বুঝতেই পারছেন কি হবে। কি হবে শুনি? আমার বাসায় চলে আসবেন নাকি? আসতেও পারি যদি বলেন। আচ্ছা আসেন, যদি আপনার সাহস থাকে এই রাত করে আসতে। কোন কোন গলি দিয়ে ঢুকতে হবে আমাকে একটু বলে দিবেন, আমি ঠিক চলে আসবো। প্রথমে মতিন চাচার দোকানের সামনে আসবেন, এরপর দেখবেন 3 নাম্বার গলি লেখা আছে। ওই গলি ধরে সোজা আসবে, আসলে দেখবেন ছোট একটা টিনের ঘর, নাম লেখা আছে ইমরান। 10 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। নীলা আর ইমরান কথা বলতে লাগলো। এদিকে নীলা তার বাড়ি থেকে বের হয়ে সোজা ইমরানের বাসার সামনে চলে আসলো। দরজার কড়া নাড়তে ইমরান দরজা খুলে দেখে কালো বোরকা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কি মিস্টার, আমি বলেছিলাম না আমি আসবো, সরেন, এখন আমি ঘরে যাব। বাহ, আপনার তো দেখি অনেক সাহস। এখন যদি আপনাকে খুন করি তাহলে কেমন হবে? আমাকে খুন করবেন? আচ্ছা করেন, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু পিস্তলকে ভয় পাই না। ইমরান নীলার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, এখন তুই চলে যা এখান থেকে, তা না হলে সত্যি সত্যি গুলি করে দিব। ইমরানের হাত থেকে পিস্তলটা নিয়ে ইমরানকেই বলতে লাগলো, এখন যদি আমি তোমাকে খুন করি তাহলে কেমন হবে বলো তো? 2 পাখি একই ডালে বেঁধেছিল বাসা, 2টি মন উড়ে যাবে আজকে তোমার আমার কথা। বাহ বাহ, আপনি তো দেখি খুব সুন্দর করে ছন্দ বানাতে পারেন। তা মেরে ফেলেন, আপনিও মরে যান। না, মারবো না, আর আপনাকেও মারবো না। এই বলে ইমরানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিতে ধপাস করে খাটের 2 টুকরো হয়ে গেল। এটা দেখে নীলা হো হো করে হেসে উঠল। এই তাহলে আপনার খাট, আপনার শোয়ার সাথে সাথে এটা ভেঙে গেল? তো ভাঙবে না তো কি হবে? এইভাবে কেউ ধাক্কা দেয়? আপনি আপনার বাড়িতে যান, এখন রাত 2টা বাজে, আমি একটু পর চলে যাব মিশনে। তা তো যাবেন, ওই এটা আমিও জানি। আজকে আমি আপনার সাথে মিশনে যাব, আমাকে নিয়ে যাবেন। যেই না তার চেহারার নাম রাখছে আবার পেয়ারা। আপনি যাবেন আবার মিশনে? আপনাকে তো এক গুলি করলেই আপনি শেষ। আপনার যেতে হবে না, আপনি আপনার বাসায় যান, এটাই ভালো হবে। একবার যখন বলেছি তোমার সাথে মিশনে যাব, তো যাবই, আর কোনো কথা নাই, আমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বোরকা পরে পিস্তল চালাতে পারবেন তো? পারবো। কত চালিয়েছি পিস্তল? কত চালিয়েছেন মানে বুঝলাম না। এত বোঝার কোনো প্রয়োজন নেই, চলেন এখন যাই। নীলা আর ইমরান চলে গেল তাদের আস্তানায়। হাসান নীলাকে দেখে তার কাছে গিয়ে বলতে লাগলো, কি ব্যাপার নীলা, তুমি ভাইয়ের সাথে আসলে যে? ভাইকে কোথা থেকে পেয়েছ? কোথায় থেকে পাবে? আর আমার বাসায় চলে গেছিল, আমার খাটটা ভেঙে দিয়ে এসেছে। ভাই, আমি তো ওনার কানে কানে কথাটা বলেছি, আপনি শুনে ফেলেছেন। তো শুনবো না? আমার তো 2টা কান, তাই না? তুই যদি 1 কিলোমিটার দূর থেকেও কথা বলিস, তোর মুখ নাড়ানো দেখেই বলে দিতে পারবো কি বলেছিস। এখন তাড়াতাড়ি রেডি হয়ে হয়। নীলা, তুমিও রেডি হয়ে আসো, তোমার ড্রেস তো ওই দিন রেখে গিয়েছিলে। ঠিক আছে ভাইয়া, আর সবাইকে বললেন তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। ওইখানে আমাদের 3টার আগে যেতে হবে, কারণ ওরা নিশ্চয়ই জানতে পেরে গেছে আমরা ওইখানে যাব। তা তো জানবেই। সবাই রেডি হয়ে নিল। ঠিক 3টায় নীলার দেওয়া লোকেশনে পৌঁছে গেল। চারিদিকে সবাইকে খুঁজতেছে, কিন্তু কাউকে পাচ্ছে না। হঠাৎ নদীর দিকে নীলার চোখ পড়তেই নীলা বলতে লাগলো, ওই দিকে আর খুঁজতে হবে না, সবাই তো এইদিকে আছে, ওই দেখো। সবার কাছে আসতে হাসান বলে উঠল,
ভাই এইখানে তো অনেকজন সাঁতার পারে না, আমরা কি করে ওইখানে যাব? চিন্তা করতে হবে না, যারা সাঁতার পারে তারাই যাবে। হ্যাঁ, আমি তো আছি। এই বলে নীলা 2টা পিস্তল আর বুলেট নিয়ে পানিতে নেমে পড়ল। সাঁতার কেটে জাহাজে উঠে পড়ল নীলা। এটা দেখে বাকি সবাইও সাঁতরে জাহাজের কাছে চলে গেল। নীলা একটা একটা গুলি করতেছে। অন্যদিকে ইমরান নীলার জাহাজের কেবিনের ভেতরে ঢুকে দেখে প্রায় 100 জন মেয়ে, 200 কোটি গাঁজা, মদ আরও অনেক জিনিস আছে। বাহিরের সবাইকে শেষ করে নীলা জাহাজের কেবিনের ভেতর ঢুকে পড়ল। ঢুকে দেখতে পেল ইমরান মেয়েগুলোর বাঁধন খুলে দিতেছে। পাশ থেকে যেই একটা লোক গুলি করতে যাবে, নীলা তার হাতের পিস্তল দিয়ে লোকটার মাথা বরাবর গুলি করে দিল। নীলা ও ইমরানের কাজে সাহায্য করতে লাগলো। প্রায় 5 ঘন্টা পর সবকিছু উদ্ধার করে জাহাজটা নিয়ে আসলো পারে। সবাইকে নামিয়ে পুলিশকে ফোন দিল। ঘন্টা পর পুলিশ আসলো। ইমরান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আমরা অনেক কাজ করতে পেরেছি। আর কালকে মাননীয় প্রধানমন্ত্রী আসবে তোমার সাথে দেখা করতে রাত 10টায়। তুমি কোথায় দেখা করবে একটু বলে দিও, আমি তাহলে তার ড্রাইভারকে ফোন দিয়ে বলে দেবো না। ঠিক আছে, সকালে ফোন দিব না আপনাকে, আর মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি এখনই সবার জ্ঞান ফিরিয়ে তাদের বাড়ি পৌঁছে দিতেছি। আর এইসব তুমি নিয়ে যাও, আমি মেয়েগুলোকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ড্রাগস, মদ আর গাঁজাগুলো নিয়ে চলে আসলো ড্রাইভ। নীলা, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, মিশন কমপ্লিট করে এসেছো। আর কালকে সকালে যাইও, আমি তোমার খাবার পাঠিয়ে দিতেছি তোমার কেবিনে। না, কেবিনে পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে আসতেছি এইখানে। ঠিক আছে, তাহলে আসো। সবাই সবার রুমে চলে গেল। ফ্রেশ হতে হতে ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজান আদায় করে বাইরে আসতেই ইমরান নীলাকে দেখে চমকে গেল। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি থাকবো না তো কে থাকবে? আমিই তো তোমার হবু বউ। এই হাসান, এইদিকে আয় তো, দেখ এই মেয়েটা কি বলতেছে। জি ভাই, উনি তো তোমার হবু বউ। আর একটা কথা, নীলা হচ্ছে লেডি মাফিয়া কিং, এটা হয়তো তুমি জানো না। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি। যাও সবাই খাবার খেয়ে নাও, আমি ওসিকে ফোন দিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ইমরান চলে গেল তার কেবিনে। নীলা আর কাজের লোক সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খেয়ে সবাই সবার কেবিনে চলে গেল। নীলাও খাবার খেয়ে ইমরানের কেবিনে চলে গেল। গিয়ে দেখে ইমরান শুয়ে পড়েছে। নীলাও ইমরানের পাশে শুয়ে পড়ল। কি ব্যাপার, আপনি এখানে শুয়ে আছেন কেন? অন্য কেবিনে যান। অন্য কেবিনে যেতে পারবো না, আমার খুব শীত করতেছে। এটা শুনে ইমরান নীলার কপালে হাত দিয়ে দেখে নীলার শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। এটা দেখে ইমরান হাসানকে ডাকতে লাগলো। এই হাসান, কই রে তুই? জি ভাই, কি হয়েছে, এইভাবে ডাকতেছেন কেন? যা তাড়াতাড়ি ডাক্তার ডেকে আন, নীলার খুব জ্বর আইছে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি ডেকে আনতেছি। আপনি ভাবির মাথায় পানি ঢালেন। এই, তোরা কে কোথায় আছিস? ভাইকে বালতি করে পানি দিয়ে যা, নীলা ভাবির খুব জ্বর আইছে। ঠিক আছে ভাই, আমরা এনে দিচ্ছি, আপনি ডাক্তার ডেকে আনেন। সবাই ইমরানকে হেল্প করতেছে নীলার মাথায় পানি ঢালতে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার আসলো, কিন্তু ঔষধ দিয়ে গেল। দুপুরে খাবার খাইয়ে দিয়ে ঔষধগুলো খাইয়ে দিল নীলাকে। রাতে নীলার জ্বর প্রায় কমে গেছে। ইমরান আর নীলা বসে আছে। আজকে না প্রধানমন্ত্রী আসবে, এখনো তো যাও নাই যে? যাবো একটু পর তোমাকে নিয়ে। আমি যাব না, আমি এখন একটু ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। তোমার আম্মুর ফোন নাম্বার দাও, আমি তোমার আম্মুকে ফোন দিয়ে বলতেছি আসতে এইখানে। আম্মু নাই এইখানে, আম্মু একটু গ্রামে গেছে আব্বুকে নিয়ে। ও আচ্ছা, তো তুমি কি আমার সাথে যাবে নাকি এখানেই থাকবে? আমিও যাব তোমার সাথে, আমি এখন একটু ঘুমাই, যখন তুমি যাবে তখন আমাকে ডাক দিও। আচ্ছা ঘুমাও তাহলে, আমি বাইরে যাচ্ছি। এখন বাইরে যেতে হবে না, আমার মাথায় হাত বুলিয়ে দাও। ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও। ইমরানের কোলে নীলা মাথা রেখে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই ইমরানের। প্রায় 2 ঘন্টা পর এসআই এর ফোন কল। হ্যালো ইমরান, তুমি কোথায় আছো? এই তো স্যার, আমি ডেরায় আছি। প্রধানমন্ত্রী চলে এসেছে নাকি? চলে এসেছে। তুমি ঠিক 7টায় এই ঠিকানায় চলে আসবে। ঠিক আছে স্যার, এখন রাখি তাহলে। ইমরান ফোনটা রেখে দিল। ফোন রাখতে ঘড়ির দিকে চোখ পড়ল তার। সন্ধ্যা 6টা 10 বাজে। নীলা
কে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে গেল। এখনই এত কিওর? বিয়ের পর কি করবে শুনি? বিয়ের পর তো প্রতি বছরে বছরে বাচ্চা দিব তোমাকে। হা হা হা। যা দুষ্টু। নীলা আর ইমরান রেডি হয়ে দুজন বাইরে চলে আসলো। হাসানকে ডাক দিয়ে বলল, হাসান, এই দিকটা দেখিস, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসতেছি। ঠিক আছে ভাই, যান তাহলে। আর যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে ফোন দিয়েন, আমি চলে যাব নি। ঠিক আছে, ফোন দিবনে। আর এই নে, এইখানে 10,000 টাকা আছে, সবাইকে দিয়ে কিছু খেয়ে আয়। ঠিক আছে ভাই, আর আপনার জন্য একটা গিফট আছে, আপনি আসলে দিব। আচ্ছা দিস। এই বলে নীলা আর ইমরান বেরিয়ে পড়লো এসআই এর দেওয়া ঠিকানায়। ওইখানে যেতে প্রধানমন্ত্রীর কয়েকজন বডিগার্ড দুইজনকে চেক করে এরপর ভেতরে ঢুকতে দিল। ইমরান আর নীলা ভেতরে ঢুকতে প্রধানমন্ত্রী বলতে লাগলো, ইমরান আর নীলা, তোমাদের দুইজনের কাজ দেখে আমি খুব খুশি হয়েছি। তোমরা দুইজন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমি একটা শপথ নিয়েছি, আমার জায়গায় তোমাকে বসাবো। আগামীতে তুমি এই দেশের প্রধানমন্ত্রী হবে। না স্যার, আপনার ছেলে একজন খুব ভালো লোক। আপনি আপনার ছেলেকে এই প্রধানমন্ত্রীর জায়গায় বসান। আমি তো আছি, যদি কোনো সমস্যা হয় পরে আমি দেখব। তবে একটা কথা মনে রাখবেন, খারাপ কাজ যেই করুক না কেন, আপনি কিংবা আপনার ছেলে, আমি কাউকেই ছাড় দিব না। এই কথাটা মনে রাখবেন। তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি ইমরান। এই নাও তোমাদের দুইজনের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। যে কাছ থেকে উপহার নিয়ে কথা বলতে লাগলো ইমরান। রাতের খাবার খেয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ইমরান আর নীলা। রাতে ড্রাইভ ফিরতেই হাসান আসলো। ভাই চলেন এখন। এখন আবার কোথায় যাব? আমার সাথে আসেন, ওই রুমে আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার উপহার। ইমরান আর নীলা দুজনে চলে গেল ওই রুমে। ইমরান ঘরে ঢুকতেই সবাই বলতে লাগলো। ইমরানকে নিয়ে সবাই কেক কাটছে। সবাই ছোট ছোট একটা একটা করে উপহার দিতে লাগলো। সবার কাছ থেকে উপহার পেয়ে ইমরান খুশি হয়ে বলল, তোমরা আমার জন্মদিন মনে রেখেছো? আমি তো ভুলে গেছিলাম যে আমার জন্মদিন কবে। যাই হোক, তোমরা সবাই খাবার খেয়েছো তো? ভাই, আমরা খেয়েছি। আপনাদের দুজনের জন্য খাবার রেখেছিলাম, এই নেন। আমরা তো খাবার খেয়ে এসেছি, আর তোমাদের উপহার দিয়েছে প্রধানমন্ত্রী। এই নাও তোমাদের উপহার। আর কালকে একটা মিশন আছে, সকল দেশের মাফিয়ারা একসাথে থাকবে ওইখানে, আর বড় বড় বিজনেসম্যানরাও থাকবে। সবাইকে ফোন দিয়ে বলে দাও যে কোনখানে চলে আসতে। ঠিক আছে ভাই, আমি বলে দিতেছি। এখনই আপনি রুমে যান। এই তোরা সবাই ভাইয়ের গিফটগুলো ভাইয়ের রুমে নিয়ে দিয়ে আয়। আর তোদের একটা কাজ দিতেছি, তোরা এই কাজটা করিস। হাসান, আমি রুমে যাচ্ছি, একটু পর আসতেছি। সবাইকে নিয়ে একটা মিটিংয়ে বসবো। ঠিক আছে ভাই। ইমরান আর নীলা রুমে চলে গেল। আর তাদের গিফটগুলো কয়েকজন দিয়ে আসলো রুমে। সবগুলো গিফট খুলে দেখতে লাগলো নীলা আর বলতে লাগলো, আমি তো তোমাকে কিছুই দিতে পারি না। কালকে তোমার জন্য একটা গিফট কিনে আনবো। আর আমার গ্যাংয়ের লোকদের বলছি কালকে আসার জন্য। তোমার গ্যাংয়ের লোকগুলো কি মেয়ে নাকি ছেলে? সবগুলোই মেয়ে। আর আমাদের এত সহজ সোজা ভাইব না। হ্যাঁ, তোমরা দুইজন আসলেও আমাদের একজন মেয়ের সাথে মারামারি করতে পারবে না। তাই নাকি? দেখা যাবে কালকে কি হয়। তোমার লোকদের বলে দাও এইখানে চলে আসতে সকালবেলা। নীলার সাথে কথা বলে কিছুক্ষণ পর ইমরান বাহিরে বেরিয়ে আসলো। সবাই চেয়ারে বসে আছে। ইমরান ওইখানে যেতেই সবাই দাঁড়িয়ে পড়লো। সবাই এখন মনোযোগ দিয়ে শুনো। কালকে মিশনটা অনেক বড়। তোমাদের কিছু অস্ত্র দিব। যদি দেখো তোমাদের বিপদ খুব কাছে, ওই অস্ত্রগুলো ব্যবস্থা করবে। আর একটা ওষুধ দিয়ে দিব। 10 মিনিটের জন্য কেউ তোমাকে দেখতে পারবে না। তবে 10 মিনিট পর তোমার শরীরে যদি কেউ পানি দেয়, তাহলে তুমি 24 ঘন্টার জন্য অদৃশ্য হয়ে যাবে। আর যদি কেউ পানি না দেয়, তাহলে তুমি আগের রূপে ফিরে আসবে। এই নাও, এইগুলো রাখো। আর হাসান, আমার কেবিনে যা, গিয়ে দেখ নীলা আছে, তাকে বল কালকে বলে একটা বক্স এনেছিল অনেক বড়, ওই বক্সটা দেখিয়ে দিলে ওই বক্সটা নিয়ে আসবি। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। আর কয়েকজন আসো তো আমার সাথে। জি ভাই, চলেন। হাসান আর কয়েকজন লোক চলে গেল নীলার কাছে। কিছুক্ষণ পর একটা বড় বক্স নিয়ে আসলো সবার সামনে। বক্সটা খুলতেই দেখতে পেল অনেকগুলো ইন্ডাকশন আর পিস্তল। এটা দেখে হাসান বলল, ভাই, এই পিস্তলগুলো তো দেখতে নতুন কালেকশন লাগতেছে। এই পিস্তলের বুলেট নাই নাকি? ওই পিস্তলগুলোর যখন বুলেট আছে, এই পিস্তলেরও বুলেট আছে।
এই পিস্তলের বুলেট হচ্ছে এইগুলো, মানে এই ইনজেকশনগুলো হচ্ছে এই পিস্তলের বুলেট। এইগুলো না হয় বুঝলাম, বুলেট, কিন্তু আমরা কিভাবে পিস্তলগুলো চালাবো? আমরা তো আগে কখনো এই পিস্তলগুলো চালাই নাই। আমি সব দেখিয়ে দিতেছি কিভাবে এই পিস্তল চালাতে হয়। আর এই পিস্তল বেশি চালানো যাবে না, কারণ এই পিস্তলগুলো বেশি চালালে নিজের ক্ষতি হবে। সর্বোচ্চ 40টা বুলেট চালানো যাবে, এর বেশি না। 40টা বুলেট দিয়েই হয়ে যাবে। আর ওই পিস্তলগুলো তো আছেই। ওই পিস্তলগুলো সাথে রাখতে হবে, সাথে না রাখলে তো আমাদের উপর বিপদ হবে। আর হাসান নীলার গ্যাংয়ের লোক আসবে, ওদের জন্য ও বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে আসিস কালকে সকালে গিয়ে। ঠিক আছে ভাই। সবাই এখানে ঘুমাতে যা, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে যেতে হবে। ইমরান চলে গেল তার রুমে, ফ্রেশ হয়ে বিছানায় বা শুয়ে পড়লো। নীলাও গিফটগুলো রেখে ইমরানের বুকে গিয়ে শুয়ে পড়লো। এটা দেখে ইমরান বলল, তোমার তো বালিশ আছে, তবু কেন আমার বুকে এসে ঘুমাচ্ছ? এখন থেকে এইখানেই আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমাও তাহলে। এই বলে ইমরান নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই ইমরান কোনো কথা বলতে পারছে না। চোখ মেলতে ইমরানের দেখতে পেল নীলা তার ঠোঁটজোড়া কামড়ে ধরে আছে। প্রায় 10 মিনিট পর নীলা ইমরানের ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে বলল, বাহ, ভালোই তো ঘুম থেকে উঠে রেসপন্স করতেছো, তাই না? তো কি করব বলো? এইভাবে যদি কিস করো তাহলে তো আর একটু থাকলেই আমি মরে যেতাম। হ্যাঁ, তখন তোমার কি হতো? আর একবার মরার কথা বললি না, তোর খবর আছে। যা এখন গিয়ে ফ্রেশ হয়ে নে, বাইরে সবাই দাঁড়িয়ে আছে। যাচ্ছি। এই বলে ইমরান ফ্রেশ হয়ে চলে আসলো ঘরে। নীলাকে নিয়ে বাহিরে বের হতেই দেখে প্রায় 150 জন মেয়ের মতো বসে আছে একটা জায়গায়। এটা দেখে ইমরান বলল, এইগুলো কি তোমার লোক নাকি? সবগুলোই আমার লোক। তোমাকে বিয়ে করার পর আর এইসব কাজ করবো না, সবাইকে জব খুঁজে দিবে তুমি। ঠিক আছে, তা না হয় দিবনে। এখন যাও, তুমি গিয়ে দেখো খাবার রান্না হয়েছে নাকি। যদি হয়ে থাকে তাহলে সবাইকে খাবার দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিতেছি। তুমিও বসে পড়ো হাসান ভাইয়াদের সাথে খাবার খাওয়ার জন্য। ঠিক আছে, তুমি আগে ওদের খাবার দাও, এরপর না হয় বলো আমি বসতেছি খাবার খাওয়ার জন্য। আচ্ছা। সকলকে খাবার দিয়ে দিল নীলা আর কয়েকজন মিলে। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট নিতেই কে কোন কাজ করবে, কে কি করবে না, সকল কিছু বলে দিতেছে ইমরান। সকল কিছু বলা শেষ হতেই হাসান বলতে লাগলো, ভাই, সবাই তো সব কিছু বুঝে গেছে, তবে ওইখানে কে কে আসবে এইটা তো জানি না। ওইখানে আসবে প্রধানমন্ত্রীর ছেলে সচিব, আর আসবে রায়হান গ্রুপ অফ কোম্পানির এমডি, আর বাকিরা আসবে থাইল্যান্ডের মাফিয়া কিং, সিঙ্গাপুরের মাফিয়া কিং আর কাতারের মাফিয়া কিং। ওদের শেষ করতে পারলেই আশা করতেছি আর তেমন বেশি মিশন থাকবে না। মিশন হলেও মাসে 1টা বা 2টা মিশন হবে। এরপর কি আমরা আর কাজ করতে পারবো না ভাই? কাজ করতে পারবে না কেন? অবশ্যই কাজ করতে পারবে। তোমাদের জন্য একটা অফিস তৈরি করতেছি, তোমরা সব থেকে বেশি কি কাজ করতে পারবে ওইটা বলো তো। ভাইয়া, আমরা তো কাপড় সেলাই ছাড়া আর তেমন বেশি কাজ পারি না। আচ্ছা, আমি সবাইকে কিছু কাজ দেখাবো মিশন শেষ করে এসে। ঠিক আছে ভাই। তো এখন সবাই রেস্ট করো, আমি একটু একটা জায়গায় যাচ্ছি, বিকালে আসব, এসে তোমাদের নিয়ে এরপর মিশনে যাব। আমিও যাব তোমার সাথে। না, তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। এই বলে ইমরান গাড়ি নিয়ে চলে গেল বড় একটা রেস্টুরেন্টে। কিছুক্ষণ বসে থাকার পর একটা লোক আসলো। লোকটাকে দেখে ইমরান বলে উঠল, স্যার, আপনাকে দেখেছি একটা কারণেই। ইমরান, বলো কি হয়েছে? হঠাৎ এত জরুরি ডেকেছো কেন? কিছু প্রয়োজন নাকি আজকের মিশনে? না, কোনো কিছু প্রয়োজন না, তবে একটা কথা, এই মাফিয়াদের সাথে আপনার ছেলে রায়হানও জড়িত আছে। এখন যদি রায়হান মারা যায় আমাকে কিছু বলতে পারবেন না। যদি রায়হান এই মাফিয়াদের সাথে জড়িত থাকে তাহলে আমি নিজ হাতে আমার ছেলেকে খুন করব। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মিশন শেষ হলে আমাকে শুধু একবার ফোন দিবে, আমি সাথে সাথে ওইখানে চলে যাব। ঠিক আছে স্যার, আজকের মিশন হবে রাজারবাগ পুলিশ লাইনের ওই পাশে একটা জায়গা আছে, ওইখানে। আপনি রাজারবাগ থানায় থাকবেন, আমি ফোন দিলেই আপনি চলে যাবেন ওইখানে। আর এখন আমি যাই, যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে ফোন দিয়ে বলবো। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ইমরান চলে গেল শপিং বলে। কিছু ড্রেস কেনাকাটা করে চলে গেল ইমরান তার ড্রায়ে। ইমরানকে দেখে নীলা বলল, কি ব্যাপার, এত পোশাক কার জন্য এনেছো? আজকে তো বিয়ে করবে নাকি? আজকে বিয়ে করব না, এইগুলো 2 দিন পর পরে যাব একটা পার্টিতে, তার জন্য এনেছি। আর সবাইকে বলো রেডি হয়ে নিতে, আমরা একটু পর
ওইখানে সবাইকে নিয়ে চলে যাব। ঠিক আছে, তুমিও যাও, খাবারগুলো খেয়ে রেডি হয়ে রেস্ট করো কিছুক্ষণ। আচ্ছা তুমি একটু আসো, তোমার সাথে কথা আছে কিছু। তুমি যাও, আমি সবাইকে বলে আসছি। এই বলে নীলা চলে গেল তার লোকদের কাছে, সকলকে বলে আবার রুমে আসলো। এসে দেখে ইমরান খাবার খাচ্ছে। একবার তো জিজ্ঞেস করলে না আমি খেয়েছি নাকি খাই নাই? তুমি খাও নাই, এর জন্যই তো আস্তে আস্তে খাচ্ছি আমি, যাতে তোমাকে খাবার খাইয়ে দিতে পারি। তাই নাকি? এখন আমাকে খাবার খাইয়ে দাও। নীলাকে খাবার খাইয়ে দিতে লাগলো ইমরান। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে কিছুক্ষণ রেস্ট করে নিল দুজন। বিকাল 5টা বাজতেই নীলা বলতে লাগলো, চলো এখন আমরা মিশনের জন্য চলে যাই। ওইখানে তো আবার সবাইকে সেট করতে হবে। সবাইকে বলো গিয়ে গাড়িতে উঠতে, আমি আসতেছি। নীলা বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ইমরান তার মেশিন গানটা নিয়ে গাড়িতে উঠতে হাসান বলল, ভাই আপনাকে দেখে তো আগের সেই হিংস্র পশুর মতো লাগতেছে। আগের সেই মেশিন গান, আগের সেই রূপ, সব কিছু মিলিয়ে আগের সব কিছু। আমি আগের রূপে ফিরে এসেছি। আজকে সকল টিভি চ্যানেলকে খবর দিয়ে দে, আজকে লাইভ হবে আমাদের মিশনের। কিন্তু ভাই ওদের খবর দিলে তো এলাকার সকল মানুষরা এইখানে চলে আসবে, তখন তো আর ও আপনাকে মিশন করতে দিবে না, ওরা নিজেরাই এসে মেরে ফেলবে। কেউ আসতে পারবে না, আর আসলেও পুলিশরা আটকে দিবে সবাইকে। সবাই চলে আসলো রাজারবাগ পুলিশ লাইনের পাশেই। সবাইকে বলে দিল কে কোথায় থাকবে। বড় বড় বিল্ডিং এর উপর সবাইকে পাঠিয়ে দিল। নিচে গাড়ির উপর বসে আছে ইমরান আর নীলা। রাত প্রায় 10টা। এমন সময় কয়েক শত গাড়ি ময়দানে ঢুকলো। ম্যাট ইশারা করে সবাইকে অ্যালার্ট করে দিল যে ওরা চলে এসেছে। গাড়ি থেকে মাফিয়ার দলেরা নেমেই তাদের গাড়ির কাছে দাঁড়িয়ে গেল। পাশ থেকে বড় একটা গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো রায়হান। সকল মাফিয়াদের মাঝখানে এসে বলতে লাগলো, ইমরান, তুই আমার বাবাকে কি যে মায়া করছিস আমি জানি না, তবে চিন্তা করিস না, আজকে রাতেই তোর শেষ দিন। আর আমাকে তো চিনতেই পারছিস আমি কি, মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে আমি। আর আমার একটা গোপন পরিচয় আছে, ওই পরিচয়টা তোকে বলে দিতেছি। আমি হচ্ছি আর মাফিয়ার ডিলার, যে কিনা সকল কাজ করতে গেলে আমার কাছ থেকে অর্ডার নিয়ে করতে হয়। কিন্তু আমার কাজ আগে খুব ভালো ছিল। তুই গত 5 বছর ধরে আমার যে ক্ষতিগুলো করছিস, আজকে সেই সবের প্রতিশোধ নেব। আর হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড রিদিকে আমি খুন করছি। ওই দিন তোর গার্লফ্রেন্ডের শরীরে বিষাক্ত এর ওষুধ দিয়ে দিয়েছিলাম, যাতে ডাক্তাররা বলতে পারে ক্যান্সার হয়েছে। কিন্তু তোর গার্লফ্রেন্ডের ক্যান্সার হয় নাই। আমি ওই প্ল্যান করে তোর গার্লফ্রেন্ডকে মেরেছি। আজকে তোকে মেরে তোর জায়গাটা আমি দখল করে নেব। তা না হয় নিস, কিন্তু আমার একটা কথা শুনে রাখ, তোর বাবার সাথে আমি আগেই কথা বলে রেখেছি। তুই যদি মরেও যাস তোর বাবার কোনো আপত্তি থাকবে না। আর তুই এইসব কথা বলেছিস না, এসব কথা তোর বাবার কাছে চলে গেছে অলরেডি। তোর বাবা হয়তো তোর কথা শুনেছে, কিন্তু মনে রাখিস, আমার প্রিয় মানুষদের মেরেছিস, আমার কাছ থেকে আমার মা বাবাকে ছিনিয়ে নিয়েছিস। এটা ভেবে রাখ, তোর আজকে মরণ হবেই, তোর বাপও কোনো কিছু করতে পারবে না। এই বলে ইমরান ইশারা করতেই চারিপাশ থেকে গুলি আসতে লাগলো। নীলাকে গাড়ির ভেতরে বসিয়ে দিয়ে গাড়িটা লক করে দিল। হাতে মেলিন গানটা নিয়ে এলো, পাথরি গুলি করতে লাগলো। প্রায় 3 ঘন্টা পর মিশন প্রায় কমপ্লিট হলো, কিন্তু তা না, আরো গাড়ি করে মানুষ আসতে লাগলো। হঠাৎ হাসান নিচে এসে আরেকটা মেশিন গান বের করে ইমরানের সাথে গুলি করতে লাগলো। প্রায় 40 মিনিট এইভাবে গুলি করতে লাগলো। এমন সময় হাসান বলে উঠল, ভাই মেশিন গান আপনি চালান, আমি ইন্ডাকশন গুলি চালাতে বলতেছি সবাইকে। এইভাবে গুলি করলে আমাদের বুলেটগুলো নষ্ট হচ্ছে, এর থেকে ইঞ্জেকশনগুলো দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দেই, কি বলেন? তাই কর, তুই আমি মেশিন গান চালাচ্ছি। এই বলে ইমরান মেশিন গান চালাচ্ছে আর হাসান ইনজেকশনগুলো মারতেছে এক একটার শরীরে। এভাবে কিছুতেই কিছু হচ্ছে না দেখে গাড়ির ভেতর থেকে রান্দাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক হাতে পিস্তল, এক হাতে রান্দা। আস্তে আস্তে সকল বাড়ির ছাদ থেকে ইমরানের লোকগুলো নেমে
নেমে গুলি করতে লাগলো। প্রায় 6 ঘন্টা পর মিশন শেষ হলো। মিশন শেষ হতেই ইমরানের সামনে বসে আছে রায়হান আরও মাফিয়ার লোকেরা। এমন সময় পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেল মেঘ। হাসান, এই নে গাড়ির চাবি, নীলাকে গাড়ির ভিতর থেকে নিয়ে আয়। ঠিক আছে ভাই। হাসান গাড়ির চাবিটা নিয়ে গাড়ির কাছে চলে আসলো। গাড়ির লক খুলতে নীলা বেরিয়ে বলল, ইমরান কেমন আছে? ওর কিছু হয় নাই তো হাসান ভাইয়া? না নীলা, ইমরান ভাইয়ের কিছু হয় নাই, চলো আমার সাথে। হাসান আর নীলা চলে আসলো ইমরানের কাছে। প্রধানমন্ত্রীর গাড়িগুলো ইমরানের পেছনে এসে থামলো। গাড়ি থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী বলল, মেঘ, তুমি তো বলেছিলে যে ওই কুত্তার বাচ্চাকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য, তাই না? আজ দেখতে পেয়েছো তো আমার নিজের ছেলে কেমন? আমি বিশ্বাস করতে পারছি না। রায়হান, তুই যে এমন কাজ করতে পারবি, ছি, তোর দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। ইমরান, আমি আর এই ছেলেকে দেখতে চাই না। তুমি যা ইচ্ছা করতে পারো, আমার কোনো আফসোস নেই। না স্যার, আপনার ছেলেকে আপনি নিজেই বিচার করবেন। আমি আর কি বিচার করব বলো? আমার ছেলে তো ওই ওসি সাহেব ওইটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেন। আমি চাই না যে আমার হাতে ওর মৃত্যু হোক। আবু প্লিজ আমাকে মাফ করে দাও না, আমি আর এমন কাজ করবো না, প্লিজ মাফ করে দাও। রায়হান, আমি ভেবেছিলাম তুই আমার মতো আমার চেয়ারে বসে দেশের জন্য কাজ করবি, কিন্তু তুই তা করিস নাই। তুই বরং আমাদের দেশ থেকে মেয়ে পাচার করেছিস। আর তোর আর কোনো কথা শুনতে চাই না। ওসি সাহেব, এখনো দাঁড়িয়ে কি দেখতেছেন? আপনি নিয়ে যান ওকে। ঠিক আছে স্যার। ইমরান, এইগুলোকে রেখে দিয়েছো কেন? এইগুলোকে মেরে ফেলো। এইগুলোকে রেখে দিলে তো আবার আমাদের ক্ষতি হবে। এইগুলোকে রাখবো না, আমার হিংস্র পশুগুলো ওদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আজকে হাসান, এইগুলোকে ভালো করে বেঁধে নিয়ে যাও গাড়িতে। জি ভাই, একটু রেস্ট করে সব কিছু কাজ করছি। নীলা ভাবি আপনার গ্যাংদের নিয়ে ডেরায় চলে যান, ওরা আজকে অনেক কাজ করেছে। আমাদেরকে কি এতই দুর্বল ভেবেছেন? এখনো আমরা সকল কাজ করতে পারবো। আর কোনো কাজ করতে হবে না, অনেক করেছেন আজকে। যান আপনারা ডেরায়। নীলা, তুমি তাদের নিয়ে যাও, আমি একটু পরে আসতেছি। ঠিক আছে, আসো তাহলে, আমি যাই। যা, সবাই আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, এরপর না হয় বাকি কাজ করিস। ঠিক আছে ভাই। সবাই চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় ইমরান আর নীলা আসলো। ইমরানকে দেখে হাসান বলতে লাগলো, ভাই, তাহলে আপনি কালকে বিয়ে করে ফেলেন, কারণ এখন তো আর মিশন নেই। বিয়ে তো করাই যায়, কিন্তু নীলা যদি রাজি থাকে তাহলে বিয়েটা এখনই করতে পারি। এই তোরা কোথায় রে? একটা কাজই তোরে নিয়ে আয়, আজকে ভাইকে বিয়ে দিয়ে দেব। আরে এত পাগল হচ্ছিস কেন? বিয়ে তো করবই, এখন রেস্ট নে, বিকেলে না হয় বিয়েটা করব। ঠিক আছে ভাই। সবাই সবার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে বসে আছে সবাই। এমন সময় নীলা আসলো বাহিরে আর বলতে লাগলো, শোনো, আজকে বিয়ে করতে পারবো, তবে আমার কথা মানতে হবে। যদি মানতে পারো তাহলে বিয়ে করব। জি ভাবি বলেন, কি কথা? আমরা সবাই মানতে রাজি আছি। তোমাদের ভাইকে আর এই কাজে বেশি ডাক দেবে না। তোমাদের ভাইকে এই মাফিয়া জগৎ থেকে বের করে নিব আমি। তুমি চাইলেই তো আমি এই মাফিয়া জগৎ থেকে বের হব না। আমার যখন ইচ্ছা হবে তখন আমি মাফিয়া জগৎ থেকে বের হব, এর আগে না। ঠিক আছে, বের হতে হবে না, বিয়েও করতে হবে না, আমি গেলাম বাপের বাড়িতে। ঠিক আছে, যাও। আর কখনোই এইখানে আসবে না, এই বলে দিলাম। কি বললি কুত্তা? আমি এখান থেকে চলে যাব কেন? আমি তো এইখানে তোর বউ হয়ে থাকতে এসেছি। আজকে বিকালেই আমাকে বিয়ে করবি, তা নাহলে না তোর খবর আছে। ঠিক আছে, আমি বিকালেই বিয়ে করব। হাসান, যা তো এখনই কাজে ডেকে আন, শুভ কাজে দেরি করতে নেই। এই তো ভালো কথা বললেন। আজকে এই যা, চাচিকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে ভাই, এক্ষুনি যাচ্ছি। প্রায় 1 ঘন্টা পর কাজীকে নিয়ে আসলো। ইমরান আর নীলের বিয়েটা হয়ে গেল। রাতে দুজন বসে আছে বিছানায়। এমন সময় নীলা বলে উঠল, এখনো কি দেখতেছো? আর কিছু দেখার বাকি আছে নাকি? না, আর কোনো বাকি নেই। এখন তো তোমার সবকিছুই আমার হবে। যাও, শুয়ে পড়ো। আজকে ঘুমাও, কালকে আদর করব। কালকে আদর করতে হবে না, আজকে আদর করবি আমাকে। না, আজকে যখন বলেছি আদর করতে পারবো না, পারবো না, কালকে আদর করব। তোর আদর করতে হবে না, আমার আদর আমি নিজেই করতেছি, বাকিটা তুই পরে নিজেই করবি, এই বলে দিলাম। এই বলে ইমরানের ঠোঁটজোড়া নীলার ঠোঁটের সাথে ডুবিয়ে দিল। আস্তে আস্তে ইমরান ও নীলাকে জড়িয়ে ধরে তার মাঝে
ডুবে গেল। এইভাবেই সুন্দর মুহূর্তটা তাদের কেটে গেল। আর হ্যাঁ, গল্পটা কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।